একদম দোরগোড়ায় চলে এসেছি বলা যায়। প্রচার পর্ব আপনাদের মোটামুটি চূড়ান্ত পর্যায়ে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে আপনারা যে এজেন্ডাগুলো নিয়ে যাচ্ছেন, সেই এজেন্ডাগুলো এবং বা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন প্রচারে, যে অন্য দলকে নয় বরং তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আজকে দেশীয় শক্তি বা রাজ্যের শক্তিতে উপকৃত হবে সাধারণ মানুষ। দেখুন, এটা তো লোকসভার ভোট। লোকসভার ভোটে আমাদের মূল যেটা বিষয়, যে আজকে বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে সেটা একটা মানুষের কাছে আমরা তুলে দিচ্ছি। বঞ্চনাটা কীরকম, যে গত 3 বছর হলো বাংলা 100 দিনের কাজ, যেখানে এখানে খেটে খাওয়া শ্রমিক মজুররা, মানে যারা মজদুর, তাদের জীবন জীবিকা বা আমাদের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে 100 দিনের কাজটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আজকে পঞ্চায়েতগুলোর কী অবস্থা হয়েছে, গত 3 বছরে আজকে 100 দিনের টাকা তারা দিয়েছিল না, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা পেমেন্ট করে দিয়েছেন। যাদের কিছু অল্প বাকি আছে সেটা পরবর্তীকালে তারা পেয়ে যাবেন। এবং সবচেয়ে মূল বিষয় আরেকটা, যেটা আবাস যোজনার যে টাকা, সেটাও বন্ধ করে রেখেছে। সেই আবাস যোজনার টাকা আমাদের গ্রাম বাংলায় এখনও অনেক বাড়ি আর কাঁচা বাড়ি আছে, যেগুলো এই ঝড় বৃষ্টিতে তাদের থাকার অসুবিধা। তো এইগুলো আজকে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, যে অন্য অন্য রাজ্য পাচ্ছে। এই বিষয়গুলো মানুষের কাছে দেখছি কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। যারা 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে নির্বাচিত হয়ে গেল বিজেপির সাংসদরা, তারা বাংলার জন্য কি করেছে? তাদের তো বাংলার জন্য দাবি আদায় করার একটা জায়গা ছিল, যে না, বাংলার মানুষকে বঞ্চনা করা যাবে না। যারা এখান থেকে নির্বাচিত হয়ে গেল দিল্লিতে, তারা একটা কথাও বললো না যে না, বাংলার মানুষকে 100 দিনের টাকা দেওয়া হোক, পঞ্চায়েতগুলোকে আজকে আবাস যোজনার টাকা দেওয়া হোক, সড়ক যোজনার টাকা দেওয়া হোক, বাংলার যে জিএসটি বাবদ যে টাকা, বাংলার যেটা প্রাপ্য টাকা, সেটা দেওয়া হোক। এটা তো একবারও এনারা আওয়াজ তোলেন। এই কথা আমরা মানুষের কাছে বলছি। তাহলে এরা মানুষের জন্য, বাংলার মানুষের জন্য এনারা করলোটা কি? গত 5 বছর এনারা করলো, অথচ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমাদের সংসদরা বাংলার মানুষকে একত্রিত করে জনপ্রতিনিধিদেরকে নিয়ে দিল্লিতে দরবার করলো। কিসের জন্য? বাংলার মানুষের জন্য। যে বাংলার মানুষের যে বঞ্চিত টাকা, যে প্রাপ্য টাকা, সেগুলো দেওয়া হোক। কেন বঞ্চনা করা হচ্ছে? আজকে শুধু যে শ্রমিক মানুষদেরকে, খেটে খাওয়া মানুষদেরকে বঞ্চনা করছে এমনটা নয়। আজকে ধরুন পঞ্চায়েতগুলোতে 100 দিনের যে কাজ হয়, সেটা এক একটা পঞ্চায়েতে এক বছরে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা 100 দিনের মাটি কাটার কাজ হয়। লেবার একটা পঞ্চায়েত এলাকার মানুষের হাতে যায়, সেই টাকাটা লোকাল বাজারে আসে, একটা চায়ের দোকানে যায়, একটা পানের দোকানে যায়, একটা ভুসির দোকানে যায়, একটা মাছের দোকানে যায়, একটা মাংসের দোকানে যায়। মানুষের দৈনন্দিন জীবনে যে দরকার, যে ছোটোখাটো যারা গ্রামে ব্যবসা করে, তারা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হয়। তাহলে এটা শুধু শ্রমিকদের পেটে লাথ মারেনি, মেরেছে প্রত্যেকটা স্তরের মানুষের পেটে। তাহলে আজকে যারা নির্বাচিত হয়ে গেলো, তারা দিল্লিতে কথা বললো না একবার, গত 5 বছর। আজকে তারা ভোট চাইতে এসেছে, কী দেখে মানুষ ভোট দেবে? আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের, এই মানুষদের কথা ভেবে দিল্লিতে দরবার করছি। এই কথাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি। আর একটা মূল যেটা বিষয়, যে বিজেপি যেটা বলে, যখনই নির্বাচন আসে ওনারা অনেক বড় কথা বলেন, অনেক প্রতিশ্রুতি দেন। এখন বলছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে দিদি, সেটা বলছে নারায়ণ ভাণ্ডার দেবে। তো এখানে ওনাদের মধ্যে আবার দ্বিমত আছে। বিজেপি রাজ্য সভাপতি বলছে 2000 টাকা দেওয়া হবে নারায়ণ ভাণ্ডার, বিরোধী দলনেতা বলছে 3000 টাকা দেওয়া হবে। মানে ওনারা নিজেরাই ঠিক করতে পারছেন না। তার মানে কি? এটা ভোটের আগে একটা ললিপপ। তো এটা বুঝে গেছে, কারণ এর আগে আমরা দেখেছি 2019-এ লোকসভা নির্বাচনে ওনারা বলেছিল, বা 2014 লোকসভা নির্বাচনেও আমরা দেখে এসেছি, যে বলেছিল 2 কোটি চাকরি বা পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। তো কোথায় আজকে পেট্রোলের দাম বেড়ে কোথায় গেল? 106 টাকা হয়ে গেল। আজকে ডিজেল কোথায় চলে গেল? 91 টাকা ডিজেল হয়ে গেল। তো এইগুলো তো ওনারা বলেছিলেন কম করার কথা। 440 টাকার গ্যাস আজকে 1000 টাকায় কিনতে হচ্ছে। ওনারা বলেছিলেন এগুলো তো আমাদের কথা নয়, বা আমরা রাজনীতি এসছে, মানে ভোট এসছে বলে আমরা এই কথাগুলো বলছি, এমনটা নয়। তাহলে এই কথাগুলো ওনারা নিজের মুখ দিয়ে বলেছিলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির নেতারা এই কথাগুলো বলেছেন। তাহলে সেই কথাগুলো আজকে ওনারা রাখেন। তো কী দেখে বিজেপিকে বিশ্বাস করবে? কী দেখে ভোটটা দেবে? নিজের ভালোটা তো সবাই বোঝে, বাংলার মানুষের ভালোটা বোঝে। আমরা নিশ্চিত এবারে কিন্তু বিজেপিকে নিশ্চিতভাবে বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। শুধু আপনি যথোপযুক্ত কথা বলেছেন, ঠিকই আছে, কিন্তু একটা জায়গায় অস্বীকার করতে পারবেন, সন্দেশখালী ইস্যুটা কি সাধারণ মানুষের ওপর কোনোভাবে রিফ্লেক্ট করছে না? কি বলবেন? দেখো, সন্দেশখালী ইস্যু তো সেই কেঁচো করতে পেটো বেরিয়ে গেল। বিজেপি ভেবেছিল দেখুন, মিথ্যা কখনো
ঢাকা থাকে না, সেটা আজকে কিন্তু প্রমাণিত। কীভাবে ওখানের মেয়েদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা এফআইআর করিয়ে মিথ্যা তাদের প্রতি ধর্ষণ হয়েছে, আজকে কিন্তু তারা নিজেরাই মিডিয়ার সামনে তারা মুখ খুলেছে যে আমরা এই সম্বন্ধে কিছু জানিনি। বাংলার মানুষের হয়তো একটা ধারণা হয়েছিল সন্দেশখালী সম্বন্ধে যে এখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা ওখানে মহিলাদের প্রতি ধর্ষণ বা অত্যাচার তারা করেছিল, কিন্তু আজকে সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার এবং এর প্রভাব কিন্তু এই ইলেকশনে পড়বে। যে পুরো যে বাংলার বুকে যে ঘটনাগুলো ঘটছে এবং তৃণমূল কংগ্রেস বারে বারে যে দাবিগুলো তুলছে যে এগুলো প্রত্যেকটাই মিথ্যা এবং সাজানো, এবং বিশেষ করে ইডি সিবিআই দিয়েও বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে ফাঁসানো, এটা পরিষ্কার চক্রান্ত। এগুলো কিন্তু মানুষ এর জবাব কিন্তু দেবে এবং এগুলো পুরোটাই সাজানো ঘটনা, এটা কিন্তু বাংলার মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেল এই সন্দেশখালী ঘটনাতে। কারণ ওনারা চেয়েছিলেন এই সন্দেশখালী ইস্যু নিয়ে, ওরা মানে কোনো তো ইস্যু নেই ওনাদের কাছে, অ্যাকচুয়ালি ওনারা যে মানুষের দুয়ারে যাবে ভোট চাইতে কোনো ইস্যু নেই। এখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার, মহিলাদের প্রতি অত্যাচার করেছে বা এই দুর্নীতি করেছে, এই বিষয়গুলো ছাড়া আজকে এটা পরিষ্কার হয়ে গেল মানুষের কাছে। যারা এফআইআর করেছিল সন্দেশখালী নিয়ে আজকে তারাই মিডিয়ার সামনে বলছে যে আমরা এই সম্বন্ধে জানিনি, এবং বিজেপির যিনি ওখানের মণ্ডল সভাপতি তিনিও বলেছেন, তার একটা অডিও ক্লিপ বেরিয়েছে যে এটা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এই কাজটা উনি করিয়েছেন এবং টোটালটাই ওনার পরিকল্পনা মাফিক, যে একটা ধর্ষণ হয়নি অথচ কেসটাকে ধর্ষণে কনভার্ট করা এবং এটাকে ইস্যু করে সারা ভারতবর্ষে যে একটা রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল, সেটা কিন্তু ওনাদের সেই আশায় কিন্তু জল ঢেলে দিয়েছে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, ডিজিটাল যুগ, ঘরে ঘরে টিভি আছে। রাজ্যের একাধিক জায়গায় ধরুন এই চাকরি প্রার্থীদের দীর্ঘদিন ধরে আজকে আন্দোলন, আজকে ধরুন যে কোর্টের যে রায় প্রাক লোকসভার আগেই কোর্টের যে ঐতিহাসিক রায়, তাই ধরুন যে আজকে সন্দেশখালী ইস্যু নিয়ে এতটা তোলপাড়, বা রাজ্যভিত্তিক একাধিক ধরনের যে সমস্যাগুলো মানুষ এখন এনজয় করছে, আগে মানুষ সিনেমা নিয়ে এনজয় করতো, এখন পলিটিক্যাল এই জিনিসগুলো নিয়ে এনজয় করছে, তাহলে এটা কি মানুষের কাছে কোনো রিফ্লেক্ট হবে না, কি বলছে? দেখুন কিছু কিছু বিষয় আছে চাকরির ক্ষেত্রে, এগুলো জুডিশিয়ালি ব্যাপার আছে, নিশ্চিতভাবে সেগুলো কোর্টের বিচারে দিন, নিশ্চিতভাবে তার কিছু আইন কানুন ব্যাপার আছে, সেগুলো নিশ্চিতভাবে সরকার বা কোর্ট সেগুলো বিবেচনা করে দেখবেন যে চাকরির ক্ষেত্রে কারা মানে প্রাপ্য আর পাবে, মানে কারা পাবে কারা পাবে না। আর যারা ধর্নায় আছে, দেখুন ধর্নায় বসলে তো আর চাকরি পাওয়া যায় না, এটা হয় না। নিশ্চিতভাবে তারা যদি যোগ্য হয়ে থাকতেন, তার জন্য কোর্ট আছে, ওনারা তো কোর্টে কেস করেছেন, তাহলে নিশ্চিতভাবে কোর্ট সেই রায় দেবেন। তাহলে ওনারা যখন সরকারের প্রতি ওনাদের ভরসা নেই, আস্থা নেই, ওনারা কোর্টের উপরেই যদি আস্থা রাখেন, তাহলে ওনার ধর্নায় কেন বসে আছেন? ধর্নায় উঠে যাওয়া দরকার ওনাদের, ধর্না থেকে দিয়ে কোর্টের উপরে আস্থা রাখুন, বিচার ব্যবস্থার উপরে আস্থা। আমরা তো সবাই বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখি, তাহলে ওনারা সেই জায়গায় আস্থা রাখতে পারছেন না কেন? কেন ওনারা ধর্নায় বসে আছেন? আমার উচিত যে ওনারা যেহেতু ব্যাপারটা কোর্টে চলছে, কোর্টের উপরে আস্থা রেখে ওনারা বাড়িতে বসে থাকুন, কোর্ট যা রায় দেবে সেটা হবে। যদি ওনারা পাবার যোগ্য হন, নিশ্চিতভাবে ওনারা পেতে পারেন। একদম। এবার আপনি বরাবরই গোটা বাঁকুড়া জেলা জুড়ে আপনার একটা সাংগঠনিক একটা অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এবার আপনার ছাতনা অ্যাসেম্বলি যেটা আছে আর বিধানসভা, সেক্ষেত্রে আপনাকে অবজারভার করা হয়েছে এখানে লোকসভা নির্বাচনের আগে। আপনার এই অ্যাসেম্বলি এলাকাটা, এই এলাকা কি বুঝছেন যে গত যে অ্যাসেম্বলি ইলেকশন ছিল আর এবার যে লোকসভাটা আসছে, সেই অনুপাতে কি জায়গায় দাঁড়াতে পারে? দেখুন ব্যাপারটা হচ্ছে যে গত ইলেকশনে অনেকগুলো ইস্যু কাজ করেছিল বিজেপি, অনেক যুব সমাজ, অনেক মানুষ বিশ্বাস করেছিল যে হয়তো বিজেপি এবারে আমাদের জন্য ভালো কিছু করবে। আমি যে বিষয়টা আগেও বললাম যে পেট্রোপণ্যের দাম কমে যাবে, 2 কোটি বেকারের চাকরি হবে, আরও অনেক বিভিন্ন রকমের প্রলোভন ওনারা দিয়েছিলেন, গ্যাসের দাম কমে যাবে যেগুলো, তো সেগুলো তো ওনারা কিছুই করে না, 15 লক্ষ করে টাকা দেবে অ্যাকাউন্টে। তো এইটা মানুষের একটা হয়তো ভরসা ছিল যে দেখা যাক যদি বিজেপিকে আমরা জিতে আনি হয়তো এই সুযোগ সুবিধা আমরা পেতে পারি। কিন্তু গত 5 বছরে মানুষ দেখে নিয়েছে, শুধু ছাতনা অ্যাসেম্বলি এলাকার মানুষ নয়, সারা বাঁকুড়া জেলা তথা বাংলার মানুষ এটা দেখেছে যে শুধু মিথ্যা কথা বলেছে। সর্বোপরি আমরা দেখেছি 2019-এর পরে সারা ভারতবর্ষ, সারা বিশ্বব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী যে মহামারী করোনার যে প্রকোপ, সেই সময় পর্যন্ত বিজেপির কোনো নেতা, কোনো কর্মীদেরকে কিন্তু মাঠে ময়দানে পাওয়া যায়নি। একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা নিজেদের জীবনকে বিপন্ন করো, কোথাও ব্লাড দরকার, ব্লাড ডোনেশন ক্যাম্প, কোথাও মানুষের খাবার নেই তাদের খাবার পৌঁছে দেওয়া, চাল পৌঁছে দেওয়া, ডাল পৌঁছে দেওয়া,
কোনো কোভিডের রোগী সে বাড়ি থেকে বেরোতে পারছে না, সে কোভিডে আক্রান্ত, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া, সমস্ত কিছুতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল, কোনো বিজেপির নেতৃত্বরা ছিল না। স্বাভাবিক কারণেই মানুষ দেখেছে যে কারা মানুষের পাশে থাকে আর কারা মানুষের পাশে হয়ে কাজ করে। নিশ্চিতভাবে সেটা মানুষ বুঝতে পেরেছে। এরা শুধু ওই নির্বাচন আসলে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে, নির্বাচন পেরিয়ে গেলে আর এদের দেখা পাওয়া যায়নি। ঠিক এবারে কিন্তু ফল তারা পেয়ে যাবে। আপনার এবারের লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এই লোকসভাতে যদি বিজয়ী হয়ে সংসদে যান, তার কাছ থেকে আপনি গোটা জেলারই সাধারণ মানুষের জন্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন জিনিসটাকে আবেদন করবেন বা কোনটা দাবি আপনাদের পক্ষ থেকে তার কাছে থাকবে? দেখুন, একজন সংসদের কাছে নিশ্চিতভাবে এমন জিনিস আমরা দাবি মানে চাইব যেটা সার্বিক বাঁকুড়া লোকসভার মানুষের ক্ষেত্রে কাজে লাগে। তো সেক্ষেত্রে আমরা বাঁকুড়া লোকসভার মধ্যে একটা সেন্ট্রাল আবাসিক স্কুল আমরা চাইতে পারি, যেটা সবচেয়ে আমাদের এই জঙ্গলমহল তথা বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় অনেক গরিব মানুষ, এসসি এসটি মানুষ, যাদের ছেলেমেয়েরা সেখানে আবাসিকভাবে থেকে পড়াশোনা করতে পারে, এটা একটা থাকতে পারে। আমাদের যদিও আমাদের সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় মডেল স্কুল হয়েছে, স্কুলের পরিকাঠামো তৈরি হয়েছে, সেটা হয়েছে, এটা আমরা সার্বিক লোকসভার মানুষ হিসাবে এটা আমরা অবশ্যই প্রার্থীর কাছে আশা করব। এবং দ্বিতীয়ত, আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে। বামফ্রন্টের আমলে এই অবস্থা ছিল না। এখন আমাদের এই হসপিটালগুলো বা আমার বিভিন্ন ব্লকে আমাদের সুপার স্পেশালিস্ট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, মমতা মানুষের সরকার সেটা করেছে। কিন্তু তাও আমরা চাইবো বাঁকুড়া মেডিকেল কলেজে, মানে এত রুগীর ভিড় হয়, এটা আমরা দেখেছি পশ্চিমবাংলার মধ্যে তৃতীয় ব্যস্ততম মানে একটা হসপিটাল মেডিকেল কলেজের মধ্যে অন্যতম। প্রথম হচ্ছে পিজি, দ্বিতীয় হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, আর তৃতীয় হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো আমরা এখানে এইমস হয়তো চাইবো না, এখানে এইমসের পরিকাঠামো তো অনেক কিছু ব্যাপার থাকে। তো এইমসের ধাঁচে যদি অন্তত একটা এখানে সে ধরনের কোনো ভালো হসপিটাল হয় এইমসে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মনে হয় এই মানুষ, এই দুটো আমরা মূলত চাইতে পারি। নির্বাচনকে সামনে রেখে